আজ আমরা আলোচনা করছি কক্সবাজার নিয়ে। হাতে একটা ভ্রমণ গাইড আছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, মানে 120 কিলোমিটার। তো আমাদের লক্ষ্য হলো এই গাইড থেকে দরকারি তথ্যগুলো বের করে আনা। হ্যাঁ, যারা বেড়াতে যাবেন তাদের একটা সুস্পষ্ট ধারণা হয় কি করে যাবেন, কোথায় থাকবেন, এই সব আর কি। ঠিক, শুধু ঘোরার লিস্ট নয়, পুরো পরিকল্পনাটা। একদম, যাওয়া আসা, থাকা খাওয়া, ঘোরার জায়গা, জরুরি টিপস সব মিলিয়ে একটা নির্যাস। গাইডটা বলছে যদিও শীতকালটা খুব জমজমাট কক্সবাজার, কিন্তু সারা বছরই যাওয়ার মতো। হ্যাঁ, এটা ঠিক। আমার কাছে ইন্টারেস্টিং লাগলো যে বর্ষা বা শরতেও নাকি অন্য রকম লাগে। মেঘলা আকাশ, ফাঁকা সৈকত, ঠিক। আর পূর্ণিমা রাতের সৈকত, সেটারও একটা অন্যরকম অভিজ্ঞতা। আর একটা বড় সুবিধা, শীতকাল ছাড়া অন্য সময়ে গেলে তো খরচ বেশ কম। হোটেল ভাড়া, যাতায়াত সবকিছুতেই ছাড় পাওয়া যায়। একদম ঠিক, খরচটা একটা বড় ব্যাপার। তো যাতায়াতের কথা যদি বলি, গাইড অনুযায়ী ঢাকা থেকে মূলত 3টে উপায়: বাস, ট্রেন আর প্লেন। হ্যাঁ, বাসে ধরুন বিভিন্ন কোম্পানির এসি, নন এসি, স্লিপার বাস আছে। ভাড়াটা মোটামুটি 1100 থেকে 2700 টাকার মতো। আচ্ছা। আর ট্রেনে এখন সরাসরি 2টো ট্রেন চলছে, কক্সবাজার এক্সপ্রেস আর পর্যটক এক্সপ্রেস। সময় লাগে প্রায় 9 ঘন্টা। ওহ, বেশ অনেকটা সময়। হ্যাঁ, কিন্তু আরামদায়ক। ভাড়া শোভন চেয়ারে 695 টাকা থেকে শুরু, এসি বার্থ 2380 টাকা পর্যন্ত। তবে হ্যাঁ, ট্রেনের টিকিট কিন্তু আগে ভাগে কেটে রাখতে হবে, এটা খুব জরুরি। টিকিট পাওয়াটা একটা চ্যালেঞ্জ। ঠিক। আর প্লেন তো আছেই, সময় অনেক বাঁচে। বাংলাদেশ বিমান, নোভো এয়ার, ইউএস বাংলা, বেশ কটা এয়ারলাইন্স যায়। ভাড়াটা অবশ্য 4599 থেকে শুরু করে 12000 টাকাও হতে পারে, সিজন আর সময় অনুযায়ী। আর চট্টগ্রাম থেকেও তো যাওয়া যায়, তাই না? হ্যাঁ, চট্টগ্রাম থেকে বাসে বা রিজার্ভ মাইক্রোবাসে যাওয়া সহজ। বাসের ভাড়া 400 থেকে 1000 টাকার মতো। ট্রেনেও চট্টগ্রামের জন্য কিছু সিট থাকে। এবার আসি থাকার কথায়। গাইড বলছে প্রায় 1.5 লক্ষ মানুষের থাকার ব্যবস্থা। বিশাল ব্যাপার কিন্তু। হ্যাঁ, সংখ্যাটা আসলেই অনেক বড়। প্রচুর হোটেল, রিসর্ট হয়েছে। তবে এটাও ঠিক, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15, মানে পিক সিজনে কিন্তু আগে থেকে বুকিং না দিলে বিপদ। খুবই সত্যি কথা। ওই সময়টায় ভালো হোটেল পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায় শেষ মুহূর্তে। তাই আগে বুকিং দেওয়াই বুদ্ধিমানের কাজ। হোটেলের মানের তো অনেক তফাৎ আছে, তাই না? গাইড কি বলছে? হ্যাঁ, গাইড খুব সুন্দর করে 3টে ভাগে ভাগ করেছে দেখুন। একদম লাক্সারি বা প্রিমিয়াম ক্যাটাগরি আছে, যেখানে ভাড়া 6000 থেকে 30,000 টাকা বা তারও বেশি হতে পারে। যেমন ধরুন রামাদা, মারমেইড, সায়ামন বিচ রিসর্ট। তারপর আছে মাঝারি মানের, খুব জনপ্রিয় এগুলো, সি ক্রাউন, সি প্যালেস, সি গাল। এগুলোর ভাড়া সাধারণত 3000 থেকে 6000 টাকার মধ্যে। আর বাজেট অপশন? হ্যাঁ, বাজেট হোটেলও প্রচুর। 1000 থেকে 3000 টাকার মধ্যে ভালো হোটেল পাওয়া যায়, যেমন উর্মি গেস্ট হাউস, কোরাল রিফ, কল্লোল। আচ্ছা। আর একটা জরুরি তথ্য হলো, অফ সিজনে কিন্তু এই ভাড়াগুলো প্রায় অর্ধেক হয়ে যায়। ও, এটা তো দারুণ খবর। হ্যাঁ, গাইড একটা টিপস দিয়েছে, সস্তায় থাকতে চাইলে মেন রোড বা বিচ থেকে একটু ভেতরের দিকের গলিগুলোতে খুঁজলে ভালো ডিল মেলে। তবে হ্যাঁ, রিক্সা বা সিএনজি চালকদের কথায় পুরোপুরি ভরসা না করে নিজে একটু দেখে নেওয়া ভালো। হোটেলের রিভিউ, ফেসবুক পেজ, এগুলো চেক করা যেতে পারে। আর পরিবার বা বন্ধুদের গ্রুপ গেলে? ফ্ল্যাট ভাড়ার অপশনও আছে। 2000 থেকে 15000 টাকার মধ্যে বিভিন্ন সাইজের ফ্ল্যাট পাওয়া যায়। আর হ্যাঁ, সি ভিউ রুমের ভাড়া কিন্তু সাধারণত একটু বেশি হয়। আচ্ছা, তাহলে যাওয়া আর থাকার ব্যাপারটা তো মোটামুটি পরিষ্কার হলো। এবার আসি কক্সবাজারে গিয়ে আসলে কি কি করার আছে। মূল আকর্ষণ তো অবশ্যই সমুদ্র সৈকত, হাঁটা, সমুদ্রে নামা, ঝিনুক কুড়ানো, সূর্যোদয় সূর্যাস্ত দেখা, এগুলো তো আছেই। বিচ ফটোগ্রাফারও তো থাকে প্রচুর, ছবি তোলার জন্য। হ্যাঁ, আর স্পিড বোটে চড়া যায়, 100 থেকে 250 টাকার মতো নেয় মনে হয়। কাছাকাছি ঘোরার জায়গার মধ্যে গাইড বলছে হিমছড়ি আর ইনানি বিচের কথা। হ্যাঁ, ওগুলো খুব জনপ্রিয়। সময় থাকলে মহেশখালী দ্বীপে ঘুরে আসা যায়, আদিনাথ মন্দির দেখতে, কিংবা রামু বৌদ্ধ বিহার। সেন্ট মার্টিন অবশ্য আলাদা প্ল্যানিংয়ের ব্যাপার। আর কেনাকাটার জন্য? বার্মিজ মার্কেট তো আছেই, আচার, শুটকি, বার্মিজ জিনিসপত্র পাওয়া যায়। আর খাওয়া দাওয়া? বেশিরভাগ হোটেলে নিজেদের রেস্টুরেন্ট থাকে নিশ্চয়ই। হ্যাঁ, থাকে। বাইরে খেতে চাইলে গাইড কয়েকটা মাঝারি মানের হোটেলের নাম বলেছে: রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি।
এগুলো বেশ পরিচিত। খরচ কেমন পড়তে পারে? সাধারণ ভাত, ভর্তা ভাজি, ডাল, মাছ বা মাংসের সেট মেনুগুলো 200 থেকে 350 টাকার মধ্যে পাওয়া যায়। তবে সামুদ্রিক মাছ যেমন কোরাল, লইট্টা বা কাঁকড়া এগুলো আলাদা করে নিলে জনপ্রতি খরচ 300 থেকে 500 টাকা বা তার বেশিও হতে পারে। আইটেম আর সিজনের ওপর দাম নির্ভর করে। তার মানে কিছু টিপস মাথায় রাখা দরকার, যেমন কেনাকাটা বা অটোরিকশা ভাড়া করার সময় দরদাম করাটা মাস্ট। একদম। আর রেস্টুরেন্টে ঢোকার আগে বা অর্ডার দেওয়ার আগে মেনু দেখে দামটা জেনে নেওয়া ভালো। অনেক সময় সি ফুডের দামটা বেশি থাকে। হোটেল বুকিংয়ের আগেও ভালো করে খোঁজখবর নেওয়া জরুরি, রিভিউ দেখা। এই পরামর্শগুলো গাইড বারবার দিয়েছে। হ্যাঁ, আর দুটো খুব গুরুত্বপূর্ণ সেফটি টিপস গাইড উল্লেখ করেছে। 1, সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে নামা উচিত। ভাটার সময় কিন্তু নামা বিপজ্জনক। ঠিক, এটা খুব দরকারি। আর 2, যে কোনো সমস্যায় পড়লে বা তথ্যের জন্য ট্যুরিস্ট পুলিশের সাহায্য নেওয়া। তাদের হটলাইন নম্বর +88801320222222 সেভ করে রাখা ভালো। আর খরচ কমাতে চাইলে অফ সিজনে ভ্রমণ। হ্যাঁ, সেটা তো একটা বড় উপায় বটে। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, কক্সবাজার আসলেই এমন একটা জায়গা যেখানে প্রায় সব ধরনের বাজেট আর পছন্দের মানুষের জন্য সারা বছরই বেড়াতে যাওয়ার সুযোগ আছে। আর এই গাইডের তথ্যগুলো মানে একটা গোছানো ট্যুর প্ল্যান করতে বেশ সাহায্য করবে। হ্যাঁ, করবে। আচ্ছা, আলোচনার শেষে একটা কথা ভাবছিলাম, যেটা হয়তো এই গাইডের তথ্যের সীমানা পেরিয়ে যায়। বলুন। এই যে এত পরিচিত জায়গা, মানে কক্সবাজার বলতে আমরা যা বুঝি সুগন্ধা, কলাতলি, হিমছড়ি, ইনানি, এগুলোর বাইরে এই অঞ্চলের আশেপাশে কি এমন কোনো কম পরিচিত স্থানীয় অভিজ্ঞতা বা ধরুন সংস্কৃতির ছোঁয়া পাওয়ার জায়গা থাকতে পারে? ইন্টারেস্টিং পয়েন্ট। মানে শুধু সৈকত বা ঝর্ণা নয়, জায়গাটার মানুষের সাথে, তাদের জীবনযাত্রার সাথে আরও একটু গভীরভাবে মেশার সুযোগ, সেটা কি পাওয়া সম্ভব? হয়তো সেটাই ভ্রমণটাকে আরও অন্যরকম একটা মানে দিতে পারে। এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। সত্যি ভাবনার বিষয়।